আচ্ছা, আগেরটা তো এই যে বুঝছো। এখন এই যে 37 নম্বরটা বলো। এখানে বলতে যে কোন লেখচিত্র দ্বারা সমান্তরাল পাতধারকের বিভব পরিবর্তনের সাথে সঞ্চিত শক্তির পরিবর্তন সঠিকভাবে দেখানো হয়েছে। ওকে। এখন এই যে এটা তো বলছিলাম যে ওই তিনটা সূত্রের মধ্যে কোন সূত্র দিয়ে সবকিছু কম্পেয়ার করা লাগবে? E = হাফ সি ভি স্কোয়ার, এই সূত্র দিয়ে। ওকে। তাহলে এইখানে শক্তিকে ই দ্বারা লিখছে, ই কিন্তু এখানে প্রাবল্য না, এখানে শক্তিকেই ই দ্বারা লিখছে আসলে। তো ই এর সাথে তাহলে ভি স্কোয়ারের ভি এর সম্পর্কটা তাহলে এই যে এখানে কি রকম? ই এর সাথে কোন লেখচিত্র দ্বারা শক্তির পরিবর্তন, তাহলে এখানে ভি এর তাহলে সম্পর্কটা এখানে কি রকম? বর্গের সমানুপাতিক না? হুম। ওকে। তো যদি একটা জিনিস খেয়াল করো, এখন তোমার ক নম্বরটা কোন ক্ষেত্রে সঠিক হইতো বলো তো? ক নম্বর লেখচিত্রটা বলো। যদি সমান হ্যাঁ, যদি সমানুপাতিক হইতো, ডিরেক্ট সমানুপাতিক হইতো, তাহলে কি এনে ক নম্বর লেখচিত্র হবে? এটা কিন্তু হবে না, তাহলে ক নম্বর বাদ। এবং এই ঘ নম্বর এই টাইপের লেখচিত্র কোন ক্ষেত্রে হয়? ব্যস্তানুপাতিক ক্ষেত্রে। হ্যাঁ, যখন ব্যস্তানুপাতিক, তাহলে ঘ নম্বরও বাদ যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক না। এখন বাকি আছে খ নম্বর এবং গ নম্বর। হুম। এখন এই দুইটার মধ্যে খ নম্বর ভি এর মান যত বাড়তেছে, এইখানে আসছে তোমার বর্গের সমানুপাতিকের লেখচিত্র। এইটা হচ্ছে মানে এটার আসলে লেখচিত্র গুলার এইটা ইয়াতে শেখানো হয় যে তোমার ম্যাথে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার তো সিলেবাসে নাই। বাট সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিকের লেখচিত্র তো মনে থাকে। এই যে বর্গের সমানুপাতিকের লেখচিত্র হয় গয়ের মতো। বুঝছো? এগুলা মনে রাখবা আসলে। এখন এগুলো মনে রাখা ছাড়া কিছু করার নাই এখানে। ক এবং ঘ তো হবে না, আমরা তো এটা বুঝছি। এখন খ এবং গ এর মধ্যে একটা হইতে পারে, এটা একটু মনে রাখবা এটা। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে বর্গের সমানুপাতিকের লেখচিত্র। আচ্ছা, এখন 38 নম্বরটা এইখানে একটু ইয়া আছে। এখন এটা বলতে পারবা? 38 নম্বরটা বলছে এক্স ওয়াই এর মধ্যকার তুল্য ধারাকত্ব কত হবে? এখন এইখানে রোধগুলা কোন সমবায় আছে এখানে? শ্রেণী। হ্যাঁ, রোধগুলা কিন্তু সবগুলো শ্রেণী সমবায় আছে, তাহলে তুল্য ধারাকত্ব কি হবে? হুম। বলো। তো সহজ। তোমার তোমার এটা যদি শ্রেণীতে হয় তাহলে এটা কি হবে? আচ্ছা, আবার মনে হয় নেট চলে গেছিল এইখানে, ওয়াইফাই এত প্রবলেম করতেছে। হ্যাঁ, এখন এটা বলো, এটা
তাহলে কি হবে? 1/c 5 বার হবে না এখানে? হুম, এটা তো ক নাম্বার হবে। হ্যাঁ, তাহলে 5 বার 1/c হলে 5 × 1/c, মানে 5/c। তাহলে এটাকে উল্টে দিলে cs হচ্ছে c/5। ওকে, সহজ, বাট চিত্র দেখে অনেক টাফ মনে হইতে পারে, বাট আসলে সহজ। আচ্ছা, এর পরেরটা বলো। এটা সমানুপাতিক। বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের, হ্যাঁ এখন, সমানুপাতিক হবে। আচ্ছা দাঁড়াও এটা, হ্যাঁ এখন দেখো, এখন এইখানে একটা জিনিস ভুল হয়ে যাইতে পারে। হ্যাঁ, তোমার অ্যান্সার হয়েছে, বাট এখানে একটা জিনিস খেয়াল করো, যে শক্তির তো আমাদের দুইটা আছে, একটা আছে q² বাই c, আর একটা আছে q × v। এখন এই সূত্র এই দেখে আবার তোমার শক্তির সাথে এই চার্জের সম্পর্ক কি বর্গের সমানুপাতিক দেওয়া যাবে? এই যদি এখানে বর্গের না, সমানুপাতিক কোনো অপশনই নাই, বাট যদি দিয়ে দেয়, এটা কি বর্গের সমানুপাতিক দেওয়া যাবে এই সূত্র থেকে? না। এখন এই সূত্র থেকে কেন দেওয়া যাবে না? কারণ তোমাকে বলছে বিভব স্থির থাকলে তো। এখন এই সূত্রে তো বিভব নাই, সো এই সূত্র তো তোমার এই প্রশ্নের জন্য ইউজ করা যাবে না। তোমার যেখানে বিভব আছে এবং চার্জ দুইটাই আছে, সেই সূত্রটা ইউজ করতে হবে। এটা আছে এই যে W = ½ কিউবের সূত্রটা। তাহলে এখানে বিভব স্থির থাকলে W হচ্ছে কিউ এর সমানুপাতিক। আধান এবং বিভবের গুণফল এর একক কি? হুম, এটা বলো দেখি। এটা তো ফ্যারাডে। ফ্যারাডে? এটা 40? না, ফ্যারাডে না। না। আচ্ছা, আদান হচ্ছে কি? বিভব বলতে বিভব। ও, এটা জুল হবে। হ্যাঁ, এটা হবে জুল। এটা হচ্ছে কি q × v। q × v কার সূত্র? ডাব্লিউ এর সূত্র। হুম, ওকে, এরপর এটা বলো। এটা সবগুলো হবে। হ্যাঁ, এটা সবগুলো ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মানের উপরও কিন্তু অবশ্যই নির্ভর করবে। সো এটা সবগুলো অ্যান্সার। চার্জিত গোলকের ক্ষেত্রে বিভব ও কেন্দ্র থেকে দূরত্ব, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে বলছে কেন্দ্র থেকে যদি দূরত্বটা কাউন্ট করো। এই চিত্রটা তো একটু আগে দেখাই আসলাম। কেন্দ্র থেকে দূরত্বের ক্ষেত্রে বিভবের সাথে দূরত্বের লেখচিত্র কোনটা হবে বলো দেখি। কি হবে বলো? গ নাম্বার। হ্যাঁ, এটা হবে গ নম্বর। এইটার এই ব্যাখ্যাটা কি মনে আছে? এই যে লেখচিত্রটা এইরকম এই কেন হয়? হুম। হ্যাঁ, মনে তো আছে। এটা হবে না। এগুলা আমি তো এগুলা অনেকবারই বলছি যে একটা কিছু পড়াইলে যখন ওইটার ব্যাখ্যা মানে পুরোপুরি লিখে দিব না, তুমি ক্লাসের পরপরই যখন মনে থাকবে তখন পুরো নিজের ভাষায় ব্যাখ্যাটা লিখে রাখবে। এখন আমি যতটুকু লিখে দিই অতটুকু লিখে রাখলে তো এগুলা মনে থাকবে না, স্বাভাবিক। তুমি ব্যাখ্যাটা পুরোপুরি লিখে রাখবা যাতে পরে দেখলে যাতে মনে হয় এইটার। আচ্ছা, এইটা যদি এই যে মনে থাকে তাহলে তো ভালোই। আর এইটা তোমার সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, এবং সেন্টার পর্যন্ত আমরা জানি যে
একটা একটা গোলকের কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত সকল বিন্দুতে বিভব সমান, এই জন্য সেন্টার পর্যন্ত একটা সরলরেখা হয়। এরপরে সম্পর্কটা এই কিরকম হয়, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। তো এটা তখন গ্রাফটা এরকম হয়। সিম্পল একটা ব্যাখ্যা, কারণ এই ব্যস্তানুপাতিকের এই যে গ্রাফ তো এইরকমই। ওকে। বি বিন্দুতে অবস্থিত বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ সি এর মধ্যবিন্দুতে বিভবের মান এখানে কত? ওকে, তাহলে এই ডিস্টেন্সটা এই কত হবে? এটা হচ্ছে তোমার, এটা হবে 1 মিটার না, কারণ এটা যদি পুরোটাই 2 মিটার, এটা 1 মিটার। আর এটা যদি হয় অতিভুজ, তাহলে এই ডিস্টেন্সটা এই কত হবে? 2 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস এই ডিস্টেন্সটার উপর স্কোয়ার, তাহলে এই ডিস্টেন্সটা হবে √3। এটা কি বুঝছো? হ্যাঁ। হুম। ওকে, তাহলে এখানে বিভবের মান হবে কত? 9 × 10⁹ বি বিন্দুতে চার্জ, বি বিন্দুতে চার্জ হচ্ছে মাইনাস, আচ্ছা এটা এমনিতেই একটু গুণ করি, 5। যদি এখানে বিভবের মানে একটা মাইনাস আসবে, কারণ বিভবের সূত্রে চার্জের মান চিহ্ন সহ বসানো লাগে, এখানে যদিও দেয় নাই। 3, এটা হবে 25.98, এটা আসে 25.98। আচ্ছা, সি বিন্দুতে 2 কুলম্বের একটি আধান স্থাপন করলে, সি বিন্দুতে 2 কুলম্বের একটি আধান স্থাপন করলে এত নিউটন বল অনুভব করবে, এবি এর সমান্তরালে গতিশীল হবে। এবি এর সমান্তরালে, এবি কোনটা? এটা। আচ্ছা, এখানে একটা জিনিস এখানে খেয়াল করো, এ বি সি, এইখানে আমি যদি একটা 2 কুলম্বের চার্জ দেই, এইখানে আছে প্লাস চার্জ, এইখানে আসে মাইনাস চার্জ। আচ্ছা, তাহলে এটা এই কোন দিকে বল লাভ করবে? প্লাস চার্জের জন্য এই দিকে, মাইনাস চার্জের জন্য এই দিকে। তাহলে এইটা এই বরাবর যাওয়ার একটা চান্স আছে, মানে এবি এর সমান্তরালে যাওয়ার একটা চান্স আছে। সি এর দ্বিখণ্ডক বরাবর গতিশীল হবে। হ্যাঁ, সি এর দ্বিখণ্ডক বরাবরই তো এখানে গতিশীল হবে, কারণ দুইটা চার্জের মান সেম। দুইটা চার্জের মান যেহেতু সেম, মানে ভেক্টর দুইটা সেম। এই ভেক্টর দুইটা সেম হলে কি হয়? মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এগুলো মনে আছে? হুম। আছে। আচ্ছা, এখানে কয় নম্বর? 46-এর ক, 1 2 দেওয়া অ্যান্সার। দ্বিখণ্ডক রেখা বরাবর গতিশীল হবে। কি ব্যাপার এইখানে? এই 3 নম্বরটা হবে না? 2 কুলম্বের একটা চার্জকে, কি ব্যাপার এখানে অ্যান্সার কি ভুল দেওয়া নাকি? আচ্ছা, তুমি ক নম্বরটা এটা বের করিও, এটা ক নম্বরটা বের করিও যে এটা আসলে এখানে কত নিউটন বল অনুভব করবে। আর এটা তো হওয়ার তো কথা 3 নম্বর, যেহেতু
ডিস্টেন্স সেম, চার্জের মানও সেম, সেহেতু বল সেম হবে, এবং সি এর একটা হবে এই দিক থেকে আর একটা হবে এই দিক থেকে। এটা হচ্ছে সি এর দ্বিখণ্ডক বরাবর যেহেতু চলে যাবে। এটার অ্যান্সার তিনটাই হবে। তুমি এটা ক নম্বরটা মানে এক নম্বরটা বলের মানটা বের করবে, লব্ধি বলের যে মান আছে ওইটা। ওকে, এখন এটা বলো এই যে তুল্য ধারকত্ব কি হবে? কিন্তু সহজ। এটা হবে ইয়া, 20/9। হ্যাঁ, 1/4, 20। তাহলে নিচে হবে 5/4 না, 20 উপরে 9। তাহলে 20 যাবে উপরে, 9 আসবে নিচে। হ্যাঁ, 20/9। ওকে, এখন এটা এই যত আসে ওইটা। আচ্ছা, আজকে যেটা পড়ানোর কি ব্যাপার, এত বড় হয়ে গেছে। আচ্ছা, দাঁড়াও একটু। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো যে আমরা কালকে যেটা পড়ছিলাম যে এইখানে একটা স- যদি সমান্তরাল, এখানে সমান্তরাল পাথ যদি থাকে, এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জের, তাহলে এবং মাঝখানে যদি বায়ু মাধ্যম থাকতো এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হইতো এবং এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হইলে এই সমান্তরাল পাথ ধারকত্বের সূত্র ছিল কি? এপসাইলন নট এ ডিভাইড বাই ডি, এটা ছিল। ওকে, এখন মাঝখানে বায়ু না থেকে যদি অন্য কোনো পদার্থ থাকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা তো এটা তো দেখলামই একটা এমসিকিউতে। এখন এই পুরো মাঝখানে যতটুকু ফাঁকা জায়গায় এই পুরোটা জুড়েই যদি একটা অন্য কোনো মাধ্যম থাকে যার ডাইইলেকট্রিক এই ধ্রুবক বা পরাবর্তী ধ্রুবক যদি কে হয়, তাহলে এখন এইখানে তোমার ধারকত্বটা কিভাবে চেঞ্জ হবে? জাস্ট এর সাথে কে গুণ হবে ডিভাইড বাই ডি, এটা হবে। ওকে, এখন যদি এমন হয় যে আংশিক ডাইইলেকট্রিক পূর্ণ ধারকের ধারকত্ব। ওকে, এখন হচ্ছে ধরো যে এইখানে একটা সমান্তরাল, এখানে একটা পাত আছে এবং এইখানে একটা পাত আছে। আচ্ছা, এখন এইখানে এমন ভাবে ধরো এটা একটা পাত, এটা একটা পাত, এটা আছে, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি, এবং এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এখন মাঝখানে এমন একটা মাধ্যম আছে, এর ধরো পরবর্তী ধ্রুবক হচ্ছে কে, এবং এইটা তোমার এদের দুইটা সমান্তরাল পাথ ধারকের মধ্যবর্তী পুরো জায়গাটা জুড়ে নাই, অর্ধেক জায়গা জুড়ে আছে। বা এটাকে অর্ধেক না ধরে
আমরা ধরে নেই যে এই যে যতটুক জায়গা জুড়ে অন্য একটা মাধ্যম আছে অতটুক জায়গার ডিস্টেন্স বা পুরুত্ব হচ্ছে টি, মানে বইয়ে যেভাবে দেওয়া আর কি। এখানে টি পুরুত্বের ও কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের অন্য একটা মাধ্যম আছে, পরাবৈদ্যুতিক অন্য একটি মাধ্যম আছে। এখন এইখানে এই জিনিসটাকে হচ্ছে যে দুইটা ধারকের শ্রেণী সমবায় হিসেবে ধরে নেওয়া যায়। এটিকে, আচ্ছা দাঁড়াও এটা বুঝাইতেছি, এটিকে শ্রেণী সমবায় হিসেবে বিবেচনা করা যায়। এটা কিভাবে দুইটা ধারকের শ্রেণী সমবায় হিসেবে এই বিবেচনা করা যায়? তো এইটুক পুরুত্ব যদি টি হয়, তোমার এইখান থেকে এইটুক এই কি হবে, ডি মাইনাস টি হবে না? এইখান থেকে এইটুক যেহেতু পুরোটা ডি। হুম ওকে, এখন এইখানে দুইটা ধারক আসলে এখানে কিভাবে হয় এখানে খেয়াল করো। এই যে এইটা একটা ধারক এবং এইটা একটা ধারক। যে এই ধারকটা হচ্ছে তোমার কে পরাবৈদ্যুতিক যে ধ্রুবকের, আর এটা হচ্ছে বায়ু, মানে যে এই ফাঁকা অংশটা আছে। মানে এখানে দুইটা ধারক বিবেচনা করা যায়, একটা হচ্ছে অন্য একটা মাধ্যম নিয়ে যে সমান্তরাল এই পাত ধারকটা ওইটা একটা, আর হচ্ছে যে 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 ফাঁকা অংশটা আছে বায়ু মাধ্যম নিয়ে এইটা একটা। এই যে ধারক বিবেচনা করা যায় এবং এরা যেহেতু একটার সাথে আর একটা পাশাপাশি আছে, তার মানে আমরা এটাকে এইরকম দুইটা ধারকের শ্রেণী সমবায় হিসেবে বিবেচনা করতে পারি। এবং এই ধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স তাহলে কত হচ্ছে টি, আর এই ধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স কত, টি মাইনাস টি। এটা বুঝছো? হুম এবং সবারই কিন্তু তোমার এই যে এই পাতগুলার প্রস্থের ক্ষেত্রফল এই আছে। তাহলে এদের এই ধারকত্ব অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। এর ধারকত্ব ধরলাম সি ওয়ান, এটা হচ্ছে সি টু, তাহলে সি ওয়ান সমান কি হবে বলো তো? সি ওয়ান সমান হবে এপসাইলন নট ইন্টু কে, কারণ কে থাকলে তো অবশ্যই গুণ দেওয়া লাগবে, ইন্টু এ ডিভাইড বাই কত হবে, টি হবে, যেহেতু এইখানে মধ্য ডিস্টেন্স টি। আর সি টু কি হবে, শুধুমাত্র এপসাইলন নট এ ডিভাইড বাই ডি মাইনাস টি হবে। এটা ক্লিয়ার? হুম ওকে, তাহলে এইখানে তুল্য ধারকত্ব কি হয়? এখানে তুল্য এখানে তুল্য ধারকত্ব হবে এই যেহেতু শ্রেণী সমবায় 1/c1 1/c2। আমি যদি এটাকে একবারে লসাগু করি এখানে কত হবে, c1 c2 পরে c1 + c2। তাহলে cs সমান কি হবে, পরে যাবে c1 × c2, নিচে আসবে c1 + c2। এটা হয়। তো এখন আম- এখন যদি এখানে মান বসাও, আচ্ছা এটা ধরো, আচ্ছা এখন এইখানে খেয়াল করো উপরে দুইটার গুণফল।
আচ্ছা। উম, আচ্ছা এখানে এখন C1 C2, আচ্ছা এটা অন্য ক্লিক দিয়ে লিখি। C1 + C2 এপসাইলন নট এ এ, এইখানে হবে এপসাইলন নট এ, আর এইখানে কত হবে, একটার 1/t আর একটার হচ্ছে d - t। তাহলে এইখানে এপসাইলন নট এ এ টি, আর একটা হবে এপসাইলন নট এ d - t। এটা তো আশা করি এটা বুঝছো। দেন এখন এইখান থেকে তুমি যদি এপসাইলন নট এ, এখন তুমি যদি এইখান থেকে নিচ থেকে যদি এপসাইলন নট এ যে কমন নাও, তাহলে এইখান থেকে এই কি চেঞ্জ হবে বলো তো? উপর থেকে এপসাইলন নট এ চলে যাবে, একটা চলে যাবে, তাহলে একটা থাকবে এপসাইলন নট এ এ 1/t ইন্টু d - t। আর নিচে তোমার থাকবে k/t 1/d - t। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা এখন একটা জিনিস এখানে খেয়াল করো, নিচে এখানে লসাগু এই যে কত হবে বলো তো? t × d - t হবে না? হবে। নিচে t × d - t, আর উপরে তো 1/t × d - t। এইটা আর এর নিচে লসাগু হুম, করলে এই যে t × d - t বাদ যাবে না? যাবে। ওকে, তাহলে উপরে তোমার থাকতেছে শুধুমাত্র এপসাইলন নট এ এ, আর নিচে এখন তুমি লসাগু করে এখানে হবে d - t ইন্টু কে প্লাস টি, এর 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 লসাগু করলে কিন্তু এইটা আসে। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এখন উম, উপরে এপসাইলন নট এ এ, নিচে হচ্ছে ডি কে মাইনাস ডিটি প্লাস টি, এইটা আসে। আর আচ্ছা আমি এই বাকিটা এই জায়গায় লিখি, যেহেতু এখানে জায়গা নাই। ওকে। দেন এখান থেকে খেয়াল করো, না সরি, এটা তো, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে ধরো, ডি কে মাইনাস এখানে হবে কে ইন্টু টি, ডি ইন্টু টি হবে না, এখানে হবে কে ইন্টু টি। ওকে, এটা হবে কে ইন্টু টি। আচ্ছা দেন এই লাইন থেকে আমি যদি উপরেরটা ঠিক রাখি, ইপসাইলন নট কে এ, এইখানে ডি কে, আর আমি যদি এখান থেকে টি যদি কমন নেই, টি কমন নিলে কি হবে? 1 - কে হবে। হুম। ওকে। আচ্ছা 1 - কে হবে তো প্লাস টি কমন নিলে, আচ্ছা সরি, এখানে প্লাস টি কমন নিলে 1 - কে হবে। ওকে, আর আমি যদি একবারে মাইনাস টি যদি নিয়ে নিই, তাহলে k - 1 হয়, তাহলে এখানে মাইনাস টি নিলে k - 1 হবে, তাহলে মাইনাস টি নিলে k - 1। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এখন মানে বইয়ের সূত্রটা যে ফরম্যাটে দেওয়া, আমি ওই ফরম্যাটে নিয়ে আসি, এরপরে যাতে বই দেখলে যাতে এটা বুঝতে পারো। এখন এই যে উপরে যে কেস ছিল, আমি তো চাইলে এটাকে নিচের পুরোটার সাথে
এইভাবে ভাগ করে দেওয়া যায়। এখন তুমি এই পর্যন্ত মনে রাখলেও কিন্তু সূত্র সেম। এখন জাস্ট একটু মডিফিকেশন আর কি, এটা মানে বইয়ে যেভাবে দেওয়া আছে। এখন কে দ্বারা আমি তো এই যে দুইটাকেই ভাগ আকারে লিখতে পারি, ডি কে মাইনাস কে মাইনাস টি ইন্টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে, এইভাবে তো লেখা যায় লসাগুর নিয়ম অনুযায়ী। হুম। তাহলে এটাকে কে দ্বারা এটাকে তুমি যদি ভাগ করো তাহলে এখানে থাকবে শুধুমাত্র ডি, আর এইখানে কি থাকবে, টি ইন্টু কে মাইনাস ওয়ান বাই কে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে এইখান থেকে কিভাবে লেখা যায়, এইখান থেকে এটা এইভাবে লেখা যায় এপসাইলন নট এ ডি টি। এখন দেখো টি তো পুরোটার সাথে গুণ, এখন আবার এই জায়গাটাতে এই কি লেখা যায়, কে ডিভাইড বাই কে মাইনাস ওয়ান বাই কে, এটা বুঝছো? তাহলে এটা কি হবে, ওয়ান মাইনাস হ্যাঁ, ওয়ান বাই কে। এই যে এই ফরম্যাটটা বইয়ে দেওয়া আছে আর কি। এটা ক্লিয়ার এই সূত্রটা? হ্যাঁ, এটা কিসের সূত্র, এটা হচ্ছে ধারকত্বের সূত্র, কিন্তু এটা এটা হচ্ছে ধারকত্বের সূত্র। এটা এটা কখন ধারকত্বের সূত্র, যখন দুইটা সমান্তরাল পাত ধারকের মধ্যে টি পুরুত্বের এবং কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের অন্য একটা মাধ্যম প্রবেশ করানো হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আর তুমি চাইলে এই যে এইটাও কিন্তু মনে রাখতে পারো, এই যে দুইটা সেম, বাট বইয়ে আসলে এইটা দেওয়া। আচ্ছা, তুমি এই সূত্রটা আবার নিজে একবার দেখবা, এগুলোর ম্যাথ আমরা কালকে করব। তো আজকে এই পর্যন্ত থাক, তুমি এই শুরু থেকে সবকিছু রিভিশন দিয়ে রাখিও। আর এই এই সূত্রটা কালকে অবশ্যই লাগবে, এটা ভালোভাবে এটা এই যে পড়ে আসিও এই সূত্রটা। আচ্ছা, আর এটা কোন ক্ষেত্রে, এটা আবারও বলতেছি, যদি দুইটা সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি, তাদের মাঝে যদি টি পুরুত্বের অন্য একটা মাধ্যম প্রবেশ করানো হয় যার পরবর্তী ধ্রুবকের মান কে দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে মাধ্যমটা প্রবেশ করানোর পর তুল্য ধারকত্ব, এর সূত্র হচ্ছে এই যে আমরা যেটা শিখলাম এটা। ওকে, আচ্ছা। এই পর্যন্ত থাক, এগুলো রিভিশন দিয়ে আসিও, খুবই ভালো হবে। আচ্ছা।